চলতি মাসের পুরোটাই থাকবে গ্যাসের সংকট। স্পট মার্কেট থেকে কেনা হচ্ছে আরও 14 কার্গো এলএনজি। আধুনিক হচ্ছে ৮০ বছরের পুরনো ঢাকা মেডিকেল কলেজ। একনেকে ৯.৫ কোটি টাকায় 10 প্রকল্প অনুমোদন। ৬ মাসেও শৃঙ্খলা ফেরেনি ব্যাংক খাতে, সামনে রয়েছে আরও চ্যালেঞ্জ। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। সাথে আছি ইমদাদ হক। চলতি মাসের পুরোটা জুড়েই থাকবে গ্যাসের সংকট। এলএনজি আমদানিতে অনিশ্চয়তা কাটতে পারে আগামী মাস সেপ্টেম্বরে। জ্বালানি পরিস্থিতির সার্বিক চিত্র বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে এমন আভাস। ঠিক এক মাস আগে ২০ জুলাই দেশে এলএনজি বা তরলীকৃত গ্যাসের সরবরাহ ছিল ১০০ কোটি ঘনফুটের মতো। পরদিন ২১ জুলাই ভাসমান টার্মিনালে দুর্ঘটনার পর থেকেই কমতে থাকে সরবরাহ। এর পরের এক মাসে কিছুতেই আর উন্নতি হয়নি পরিস্থিতির। সরকারের আশ্বাস ফাঁকা বুলি হয়েই রয়েছে। কমেছে শিল্পে উৎপাদন, বাসাবাড়িতে গ্যাস নেই, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, সাথে লোডশেডিং। এ যেন এক সর্বমুখী ভোগান্তি। দেশে প্রতিদিন মোটা দাগে গ্যাসের চাহিদা থাকে ৩৮০ কোটি ঘনফুটের মতো। পেট্রোবাংলার তথ্যে দেখা যায় ১৯ জুলাই দুপুর ১২টা পর্যন্ত সরবরাহ আছে ২২৮ কোটি ঘনফুট। এর মধ্যে ৬৬ কোটি এসেছে এলএনজি থেকে, বাকিটা অভ্যন্তরীণ উৎস। সরকার বলছে কার্গো সংকট মেটাতে চেষ্টা চলছে। আগস্টে দরপত্র ছাড়া 4টি কার্গো আসার কথা থাকলেও আসেনি একটিও। এমন অবস্থায় জরুরি দরপত্রের মাধ্যমে আরও 5টি আনার উদ্যোগ নেওয়া হয়। তবে দুটির জন্য ব্রিটিশ পেট্রোলিয়াম আগ্রহ দেখালেও বাকি 3টিতেই দর পাওয়া যায়নি। গ্রিডে যাতে যেটুকু গ্যাস পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গায়, ভোলাতে রয়েছে এবং দেশের স্থলের ভাগে যে গ্যাসগুলো রয়েছে, সেটা তাড়াতাড়ি যদি এগুলোকে সংযুক্ত করা যায়, তাহলেও কিন্তু অল্প সময়ের ভিতরে আরও কিছুটা উৎপাদন বাড়ানো যায়। পেট্রোবাংলা জানায় ২০ আগস্ট ফের আরেকটি কার্গো আসার কথা। যদিও পুরো সংকটের তথ্য উপাত্ত নিয়ে গণমাধ্যমে কথা বলতে নারাজ কোনো কর্তৃপক্ষই। এই ৬ মাসে তাদের যে উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল, সেই গ্যাস সংকট সমাধানের জন্য সেই রকম উদ্যোগ না নিয়ে বরঞ্চ সরকারের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু গোষ্ঠীর স্বার্থ রক্ষা কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অস্থিরতা বেশি। ধারণা করা হচ্ছে পুরো আগস্ট জুড়েই গ্যাস সংকটের এই ভোগান্তি থাকবে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। এদিকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় স্পট মার্কেট থেকে কেনা হচ্ছে আরও 14 কার্গো এলএনজি। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম সভায় এর নীতিগত অনুমোদন দেওয়া হয়। সরাসরি ক্রয় পদ্ধতিতে 7টি প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হচ্ছে এই এলএনজি। এদিন শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের 2টি করে 4টি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। অবশেষে আধুনিকায়ন হচ্ছে ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজ। ১,০০০ কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো হবে শিক্ষার্থীদের আবাসন, একাডেমিক ভবন সহ পুরো কাঠামো। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রায় ৯.৫ কোটি টাকায় এদিন অনুমোদন দেওয়া হয় 10টি প্রকল্পের। চিকিৎসা শিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ। তবে পর্যাপ্ত আবাসন সুবিধা সহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। 8 দশকের পুরনো ভবনে চলছে পাঠদান। এমন অবস্থার পরিবর্তনে মাস্টার প্ল্যান বাস্তবায়ন চায় সরকার। বুধবারের একনেক সভায় অনুমোদন পেয়েছে স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ প্রকল্প, যার আওতায় নির্মাণ করা হবে 3টি 15 তলা ও 2টি 4 তলা ভবন। প্রকল্পের ব্যয় ১,১৫৪ কোটি টাকা। বাস্তবায়নের সময় 4 বছর। এছাড়া ঢাকাসহ 10টি মেডিকেল কলেজে 19টি হোস্টেল নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এটা সম্পূর্ণ জিওবি ফান্ডে কিংবা অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হবে। 2026 সেপ্টেম্বর থেকে 2030 সালের আগস্ট পর্যন্ত এর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সড়ক, পানি সম্পদ, বিদ্যুৎ, প্রাণী সম্পদ ও গ্রামীণ যোগাযোগ সহ বিভিন্ন খাতের 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
মোট ব্যয় প্রায় ৯,৩33 কোটি টাকা। ফিরিয়ে দেওয়া হয় জ্বালানি সংকট মোকাবিলায় তড়িঘড়ি করে নিতে যাওয়া ১,৫০০ কোটি টাকার দুটি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার কেনার প্রকল্প। এই প্রকল্পটি আসলে অনুমোদিত না হওয়ার কিংবা সিদ্ধান্ত না হওয়ার কারণ হচ্ছে কিছুটা বলতে পারেন যে স্থগিত আছে, কারণ প্রায় সমজাতীয় একটি প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরে গিয়েছেন তখন আরো 4টি এইরকম জাহাজ কেনার ব্যাপারে একটা এমওইউ সাইন হয়েছে। প্রকল্প ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিতে প্রধানমন্ত্রীর তাগিদের কথাও জানান মন্ত্রী। প্রকল্প মনিটর করা হবে, কোন প্রকল্প কোন অবস্থায় আছে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। 6 মাসে দুর্বল ব্যাংক চিহ্নিত, একীভূত ও তদারকি জোরদারের মতো পদক্ষেপ এগিয়ে নিয়েছে সরকার। তবে খেলাপি ঋণ কমানো, পাচার অর্থ ফেরত আনা এবং আমানতকারীদের আস্থা ফেরানোর বড় চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। অনিয়ম, উচ্চ খেলাপি ঋণ, অন্তত 1 ডজন দুর্বল ব্যাংক, সাথে আমানতকারীদের তীব্র অনাস্থা। দেশের ব্যাংকিং সেক্টরের এমন হতাশাগ্রস্ত বাস্তবতা নিয়েই যাত্রা শুরু করে বিএনপি সরকার, যেখানে দলটির নির্বাচনী ইশতেহারে ছিল আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি। অর্থনীতির গণতন্ত্রায়ন, বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠান সংস্কার। প্রশ্ন হলো, এই 6 মাসে সেই সংস্কারের পথে কতটা এগিয়েছে ব্যাংক খাত, কতটাই বা পূরণ হয়েছে নির্বাচনী অঙ্গীকার। এই সময় ঝুঁকিতে থাকা ইসলামী ব্যাংক নিয়ে কাটেনি অনিশ্চয়তা, বরং এখনো চলছে এক সদস্যের বোর্ড দিয়েই। কমানো যায়নি খেলাপি ঋণ। একীভূত ইসলামী ব্যাংকগুলো গ্রাহকদের অর্থ পরিশোধ শুরু করলেও যেতে হবে আরও অনেকটা পথ। বিপরীতে দুর্বল ব্যাংক শনাক্ত করে তদারকি জোরদার, ঋণ দেয়ায় সতর্কতা আর ফরেনসিক অডিটের মতো বিষয়গুলো প্রমাণ করেছে সুশাসন নিশ্চিতে কাজ করতে চায় সরকার। পরিচালনগত সমস্যা, দুর্নীতি এবং অর্থ পাচার, এই ধরনের বিভিন্ন সমস্যার মাধ্যমে ব্যাংকগুলো কিন্তু মোটামুটিভাবে বলা চলে এগুলো আর স্বাভাবিক পরিচালন ক্ষমতা এটা কিন্তু তারা হারিয়ে ফেলেছে। এখন এই ব্যাংকগুলোকে যে আপনার সার্বিকভাবে আপনার স্বাভাবিক পর্যায়ে আনা জন্যে সরকার বিভিন্ন প্রচেষ্টাগুলো নিয়েছে। এই 6 মাসে ব্যাংক খাতকে পুরোপুরি সুস্থ করার সাফল্য অর্জিত হয়নি এখনো, বরং অর্থনীতিবিদরা বলছেন আসল পরীক্ষাটা দিতে হবে আগামী দিনেই, যেখানে দ্রুত খেলাপি ঋণ কমিয়ে আনা, পাচার হওয়া অর্থ ফেরত ও আমানতকারীর আস্থা অর্জনের ওপরেই নির্ভর করবে ভালো খারাপের খতিয়ান। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি একটা গঠনের সিদ্ধান্ত নিয়েছে, তাই না? তাহলে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হলে একটা হতে পারে যে এই যে ব্যাংকগুলো আছে যাদের খেলাপি ঋণ আছে, তারা এই খেলাপি ঋণগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে এগুলো হস্তান্তর করতে পারে এবং তাদের ব্যালেন্স শিটটা পরিষ্কার করে নিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ব্যাংক খাতের কিছু সংস্কার শুরু হয়েছে। তো এখন এই বর্তমান সরকার এসে সেগুলোতে অনেকগুলোতে ইতিমধ্যে হাত দিয়েছে। সব তো একবারে হাত দেওয়া যায় না, এত কার্যক্রম। চলতি অর্থবছরই ব্যাংক খাতকে পুনর্গঠনে প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। বিশ্বের সবচেয়ে বড় পোশাকের বাজার যুক্তরাষ্ট্রে দ্রুত আধিপত্য হারাচ্ছে চীন। তবে চীনের জায়গা নেওয়ার মতো অবস্থানে নেই বাংলাদেশ। বৈশ্বিক এই সুযোগটি কাজে লাগিয়ে রপ্তানি বাড়িয়ে নিচ্ছে প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া। গেল ফেব্রুয়ারিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক হিসেবে উঠে আসে বাংলাদেশের নাম। তবে এরপর অবস্থান ধরে রাখলেও প্রতিযোগী কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলোর কাছে দ্রুতই হারাচ্ছে বৈশ্বিক বাজার। এই যেমন যুক্তরাষ্ট্র। দেশটির অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সার তথ্য উপাত্ত ঘেটে দেখা যায় চলতি বছরের প্রথম 6 মাসে পাল্টাপাল্টি শুল্ক আরোপ ও ভূ রাজনৈতিক উত্তেজনায় মার্কিনীদের মাটিতে চীনা পোশাকের রপ্তানি কমেছে 37.69%। টাকার অঙ্কে যা প্রায় $220 কোটি। এই বাজারই দখলে নিচ্ছে বাংলাদেশের প্রতিযোগীরা। এই সময়ে দেশটির বাজারে বাংলাদেশের রপ্তানি প্রায় 6% কমলেও বেড়েছে প্রতিযোগী কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের। গেল বছরের মতোই যুক্তরাষ্ট্রে এখনও শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক ভিয়েতনাম। হাই ভ্যালুড প্রোডাক্টগুলি মেইনলি চীন বেশি করে। তো হাই ভ্যালুড প্রোডাক্টগুলি চীন করলেও
এখন যেটা ছেড়ে দিচ্ছে এইটা মূলত বাংলাদেশ ওই জায়গাটাতে দুর্বল। এই জায়গাটাতে ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া এরা আবার একটু এই জায়গাতে এগিয়ে আছে। বিশ্ব এখন চলছে নন কটন বা ম্যানমেড ফাইবারের দিকে ঝোঁক বেশি, সেখানে আমরা কটন বেস প্রোডাক্টের দিকে ঝোঁক বেশি। আমরা শুধু নিম্ন বা মধ্য পণ্য যেগুলো আছে সেগুলোর প্রতি আমরা ঝুঁকে আছি, যেখানে আপনার হাই ক্যাটাগরি বা ছোট ছোট অর্ডার সেগুলোর প্রতিও এখন আমাদের ঝোঁকা উচিত ছিল। অর্থনীতিবিদদের মতে প্রতিযোগীরা কৃত্রিম তন্তু বা ম্যানমেড ফাইবারের মতো উচ্চ মূল্য সংযোজনের পোশাক তৈরিতে বেশ এগিয়ে। অন্যদিকে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা এখনো বেসিক আইটেম, মূলত সুতি বা কটন ভিত্তিক পোশাকেই সীমাবদ্ধ। ফলে চীনের ছেড়ে দেয়া বাজার ধরতে গিয়ে শুরুতেই ধাক্কা খাচ্ছে দেশীয় শিল্প। চীন বিপুল পরিমাণ বিভিন্ন টাইপের পণ্য রপ্তানি করে, যেগুলো হাই ভ্যালু মার্কেটে নন কটন ফ্যাব্রিক্সের বিভিন্ন রকমের পণ্য, অথচ আমাদেরকে নন কটন ফ্যাব্রিক্সের আমরা পণ্য উৎপাদন করি না, শুধু কটন দিয়ে, তাও মাত্র অল্প কয়েকটি পণ্য করি। এ কারণে চীন বাজার ছাড়লেও সেই বাজারটি নেবার মতো আমাদের আসলে সক্ষমতা নেই। ওটেক্সার তথ্যে দেখা যায় এই 6 মাসে মার্কিন বাজারে বাংলাদেশের পাশাপাশি রপ্তানি কমেছে ভারত ও পাকিস্তানেরও। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। প্রায় 17 শতকের খাজনা আদায়ের দলিল দস্তাবেজ, সাথে আধুনিক যুগের রিটার্নের ডিজিটাল স্লিপ, দুর্লভ তথ্য উঠে এসেছে রাজস্ব মেলার প্রদর্শনীতে, যেখানে ভিডিও গেম আর কর্মকর্তাদের মাধ্যমে দেওয়া হচ্ছে রাজস্ব বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী রাজস্ব মেলা, যার মূল আকর্ষণ হয়ে ওঠে বিশেষ রাজস্ব মিউজিয়াম। তুলে ধরা হয় আদি আমলের খাজনা থেকে হাল আমলের রিটার্নের সবশেষ সংযোজন। প্রদর্শন করা হয় রাজস্ব ব্যবস্থার প্রবর্তন ও পরিবর্তনের নানা দলিল দস্তাবেজ। অজানা ইতিহাসের প্রতিচ্ছবি দেখে মুগ্ধ দর্শনার্থীরা। মেলায় কর্মকর্তাদের পাশাপাশি এসেছিলেন সাধারণ মানুষও। জানতে চান রাজস্ব নিয়ে নানা জটিলতার উত্তর, যা সহজে তুলে ধরা হয় ভিডিও গেমের মাধ্যমে। এনবিআর একজন ট্যাক্সপেয়ার হিসেবে রেজিস্টার্ড হতে পারবেন পোর্টালে, এবং এর পরবর্তী ধাপ হিসেবে আসলে উনি যে তার রিটার্ন জমা দেওয়া বলেন বা বিভিন্ন সরকারি সেবা নেওয়ার জন্য যে ইটিআইএনের বাধ্যবাধকতা রয়েছে, কিছু ক্ষেত্রে প্রুফ অফ সাবমিশন রিটার্ন, এটা যে তাকে ফাইল করতে হয়, এটার জন্য রিটার্ন সিস্টেম ইউজ করবেন। রাজস্ব মিউজিয়ামে কাস্টমস, ভ্যাট ও আয়কর অনুবিভাগকে সাজানো হয় আলাদাভাবে। বলা হয় সবাইকে স্বতন্ত্র খাতের রাজস্বের ইতিহাস সম্পর্কে জানাতেই এই ব্যবস্থা। রাজস্ব মিউজিয়ামের একটা অংশ আমরা দেখিয়েছি ভ্যাট, অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাংলা যেটাকে আমরা মূল্য সংযোজন কর বলে থাকি, আসলে সেটার ইতিহাসটা তুলে ধরা হয়েছে। বিভিন্ন সময়ে আটককৃত যে পণ্য সামগ্রী, তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আটককৃত পণ্য সামগ্রীর যে আলামতগুলো প্রদর্শনের চেষ্টা করা হয়েছে। আয়করের যে প্রবর্তন, ইনকাম ট্যাক্স জিনিসটা যে একদিনে হয়নি বা মানুষের কাছে আসলে এটা কিভাবে আসছে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা একটা প্রদর্শনীর ব্যবস্থা করেছি। আয়োজকরা মনে করছেন এ ধরনের সম্মেলন সাধারণ মানুষের মনে কর আতঙ্ক দূর করে করদানে উৎসাহ বাড়াতে ভূমিকা রাখবে। এবং রাজস্ব প্রশাসনের বিভিন্ন সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। ঢাকায় বাংলাদেশ বার কাউন্সিলে ঢাকা ব্যাংক পিএলসির 39তম বার কাউন্সিল উপশাখা উদ্বোধন করা হয়েছে। এটা ঢাকা ব্যাংকের লোকাল অফিসের অধীনে পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আব্দুল হাই সরকার এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ।